শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ শুরু হচ্ছে আজ। এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আদালতে তোলা হয়েছে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। এর আগে গত ২৪ মে ঢাকার মহানগরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন শুনানির দিন ঠিক করেন। শুনানিতে মামলায় গ্রেপ্তার ২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় দেয়া হবে। রামিসা হত্যা মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। ১৫ জুন পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি বাতিল করেছে সরকার। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে সিএমএম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, অভিযোগপত্র গঠনের শুনানি কখন শুরু হবে? একটু আগেই কিন্তু এই মামলার যে ২ আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু ইজলাসে উঠানো হয়েছে। ইজলাসে উঠানোর পরেই কিন্তু তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ শোনা হবে। বিবাদী অভিযোগ শোনার পরেই কিন্তু কবে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে এই আদালত থেকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত ২৪ মে কিন্তু শিশু সহিংসতা দমন দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু এই মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং আজকের দিন অর্থাৎ ১ জুন কিন্তু এই মামলার শুনানির দিন ধার্য করা হয়। শুনানির দিন আজকে কিন্তু বলা হবে যে কবে থেকে আসলে সাক্ষী গ্রহণ করা হবে। এই মামলায় কিন্তু ১৮ জন সাক্ষী রয়েছে। তাদের সাক্ষী কিন্তু পর্যায়ক্রমে নেওয়ার পরে এই মামলার রায় ঘোষণা করা হবে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ১৫ জুন পর্যন্ত কিন্তু সকল ধরনের আদালতের অবকাশকালীন ছুটি চলছে, কিন্তু এই মামলার গুরুত্ব বিবেচনা করে ট্রাইব্যুনালের বিচারকের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং বিচারকরা কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু এই মামলায় দ্রুত বিচারের প্রত্যাশা করা হয়েছে এবং যেহেতু এই মামলার আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনই কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ শিশু রামিসাকে যে ধর্ষণের পর গলা কেটে হত্যার যে বিষয়টা তারা স্বীকার করেছেন এবং গতকাল কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে যেহেতু তারা তাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন, তাদের বিচার খুব দ্রুতই করা হবে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু ১ মাসের মধ্যে এই রামিসা হত্যার বিচারের কিন্তু যে রায় সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তো এখন কিন্তু যে অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ইজলাসে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো শুনানি শুরু হবে। শুনানি শেষে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু চার্জ গঠনের পর আগামীতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু যে ১৮ জন সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অদিতি। মামুন, আমরা আপনার মাধ্যমে যেমনটি জানছিলাম যে আসামিদেরকে এজলাসে তোলা হয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি আপনার ক্যামেরায় যে বিচার কার্যের জন্য তাদেরকে নেওয়া হচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে। অভিযোগপত্র গঠনের শুনানির খবরটিও আপনি জানিয়ে দিচ্ছিলেন। দ্রুত এই বিচার যেন হয় সেরকম প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে ছিল এবং সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে ক্ষোভের পাশাপাশি দ্রুত বিচারের একটি প্রত্যাশাও ছিল। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই এই মামলার প্রতিটি আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো।
পুলিশ বেষ্টনীর ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি হেলমেট পরিহিত অবস্থায় আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা জবানবন্দি দেয়ায় ধরেই নেওয়া হচ্ছে যে এই মামলার রায় ঘোষণার ক্ষেত্রে খুব বেশি কালক্ষেপণ হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়াও আমরা যেমনটি এই ঘটনার পর থেকেই জেনেছি যে কোনো ধরনের আইনি সহায়তা তারা পাচ্ছে না, মানে কোনো আইনজ্ঞ কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সব কিছু মিলিয়েই এবং ট্রাইব্যুনালে বিচার কার্য দ্রুত হবে সেরকম প্রত্যাশা নিয়েই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যেমনটি দেখছি যে আসামিদেরকে আদালতে তোলা হয়ে গেছে ইতিমধ্যেই। সরকারের উচ্চ মহল থেকে আশা প্রকাশ করা হয়েছে, আইনমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জনসাধারণের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন এই মামলার ক্ষেত্রে এখন পর্যন্ত তেমনটি দেখা যাচ্ছে এবং জনগণ এই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে সেই শুরু থেকেই। খুবই নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু হয়েছে। আমরা নিশ্চয়ই সংবাদে এর বিস্তারিত তুলে ধরব। প্রতি মুহূর্তের আপডেটগুলো আমরা নিশ্চয়ই জানতে পারবো। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মামুন হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ। টানা 7 দিনের ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস আদালত। সকালে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে এসেই তিনি সেখানকার কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষেরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় তেমন কর্মচাঞ্চল্য দেখা যায়নি। সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সবাই। এছাড়া আজ থেকে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান সহ শেয়ার বাজারেও লেনদেন শুরু হয়েছে। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা। তো প্রথম দিনের অফিসের খবর জানবো আমরা নীরার কাছ থেকে। নীরা, আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে এবং ঈদের পর প্রথম অফিসে কর্মকর্তাদের কর্মতৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক। একটু জানাতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু নিয়মিতভাবেই যেমন সকাল সকাল চলে আসেন, আজও কিন্তু 9:12 বা 9:15 নাগাদ তিনি এসেছেন। যদিও প্রথম যে শিডিউল অনুযায়ী যে প্রোগ্রাম সৌজন্য সাক্ষাৎ, সেটি কিন্তু 9:45 ছিল এবং আজও দিনভর প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন সচিবালয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে। আপনি জানেন যে জুন মাস বাজেটের মাস, সেই সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে, কারণ যে কোনো বিষয় শিডিউলের বাইরেও যে কোনো বিষয় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা আসলে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে গিয়ে যোগাযোগ করতে পারছেন বা প্রধানমন্ত্রী অভিপ্রায় করলেও তারা গিয়ে আসলে কথা বলতে পারছেন। এটি হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রী আসার ফলে প্রশাসনের যে প্রাণচাঞ্চল্যতা তার একটা অন্যতম নমুনা। এর বাইরে জানাতে চাই যে আজ যদিও ছুটি শেষ হয়ে আজ প্রথম দিন অফিস ছুটির পরে, ওই অর্থে খুব বেশি ভিড় কিন্তু সচিবালয়ে আমরা অন্তত লক্ষ্য করিনি। আমরা আসলে গাড়ির চাপ দেখে ভিড়টির কথা বলি, কিন্তু বেশ প্রথম দিন যেহেতু দফতরে দফতরে কুশল বিনিময় করেছেন কর্মকর্তারা, মন্ত্রণালয়ের মন্ত্রীরা সকালে কুশল বিনিময় করেছেন। আপনি জানেন স্বাস্থ্যমন্ত্রী, স্বভাবতই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আসলে প্রশ্ন থাকে আদ্দিন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনা। তিনি বলেছেন 3 জুনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে এবং আমাদের কাছে যে তথ্য আছে, অ্যাটর্নি জেনারেল হয়তো আজ আসবেন এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক করবেন। এর বাইরে বাণিজ্যমন্ত্রী কথা বলবেন। আপনি জানেন চামড়ার বাজার এবং পাশাপাশি বাজেট কেমন হবে সে বিষয়েও বাণিজ্যমন্ত্রী কথা বলবেন। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে যাব। এই মুহূর্তে আমরা আসলে রয়েছি তথ্য মন্ত্রণালয় এবং তথ্যমন্ত্রীও গণমাধ্যম কর্মীদের সাথে কেমন ঈদ কাটলো সে বিষয় নিয়েও কুশল বিনিময় করবেন। আমরা আসলে রয়েছি সচিবালয় এবং দিনভর মন্ত্রীদের কর্মতৎপরতা আমরা জানানোর চেষ্টা করবো। তার বাইরে একটু জানতে চাই অদিতি, আপনি জানেন যে গতকাল জ্বালানি তেলের দাম কিন্তু লিটারে বেড়েছে। সুতরাং গণমাধ্যম কর্মীরা ঈদ স্বস্তির যাত্রা হলেও এই জ্বালানি তেল পরবর্তীতে আসলে চাপ তৈরি হবে কিনা সেই বিষয়টিও জানবার চেষ্টা করবে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র। নীরা, আপনি আছেন সেখানে এবং এই তথ্যগুলো পাওয়া গেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী শারমিন নীরা যুক্ত ছিলেন এতক্ষণ। টানা 7 দিন ঈদের ছুটি শেষে আজ কর্মস্থলে ফিরছে কর্মজীবীরা। রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রায় নগরীতে বেড়েছে গণপরিবহনের চাপ।
সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। তবে অন্যবারের মতো লঞ্চে অতিরিক্ত যাত্রী চাপ কিংবা ঘাটে এসে নামার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি বা বিড়ম্বনা পোহাতে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। সকাল থেকেই সড়ক পথে আসা যাত্রীরা রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্টপেজে ভিড় করছে। ঢাকায় পৌঁছানোর পরও বিড়ম্বনায় পড়েছেন অনেক যাত্রী। সিএনজি চালিত অটোরিকশাগুলোতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, এমন অভিযোগও করেছেন অনেক যাত্রী। অন্যান্য সময়ে 10 ঘন্টা 10.5 ঘন্টার মতো লাগে, কিন্তু এবারে ঈদের কারণে যাত্রাটা আমার 13 ঘন্টায় পৌঁছালো, যেটা অন্যান্য সময়ের চেয়ে 3 ঘন্টার মতো বেশি সময় লেগেছে। রাস্তার যানজট, সেতুর ওই পাশে একটু জ্যাম ছিল, পশ্চিম পাশে, আর রাস্তা পার হওয়ার পরে একটু জ্যাম ছিল এলাঙ্গার আগ পর্যন্ত। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে। এই সরকার আসলে মানুষের এই যে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে উনি সক্রিয় অনেক ভূমিকা পালন করছে। এখন পন্তুনে সার্বক্ষণিক টহল কার্য পরিচালনা করেছি, আমরা ব্যাগ চেকিং করেছি এবং পাশাপাশি টিকিট যে নির্ধারিত দাম, যে টিকিটের মূল্য নির্ধারিত মূল্য সেটাই যেন না হয় জনগণের কাছ থেকে, সেটা আমি নিশ্চয়তা বিধান করেছি। রাজধানীতে ফেরা মানুষের খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। তিনি আছেন গাবতলী বাস টার্মিনালে, তার সাথে যুক্ত হচ্ছি। শাহরিয়ার, ঢাকায় ফেরা মানুষের চাপ গাবতলীতে কেমন দেখছেন? বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ বাড়ছে কিনা এবং কোনো ধরনের অভিযোগ যাত্রীরা জানিয়েছেন কিনা? ধন্যবাদ অদিতি। সকাল থেকে আমরা দেখছি যে ঢাকার বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা আসছেন এবং সে চাপ কিন্তু সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে চাপ কিন্তু বাড়ছে। এবং আমরা এখন আছি গাবতলী বাসের টার্মিনালে এবং এখানে কিন্তু আমরা এখানকাও দেখছি একই চিত্র। আসলে রাজধানীর বিভিন্ন স্টপেজেই আমরা আসলে যাত্রীদের উপচে পড়া ভিড়ই দেখেছি এবং আসলে যেহেতু যাত্রীরা বিভিন্ন স্টপেজে এসে থেমে যাচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট স্টপেজে যে যাত্রীর সংখ্যা অনেক বেশি ভিড় সেরকম না, বিভিন্ন স্টপেজে বিচ্ছিন্নভাবে যাত্রীদের ভিড় আছে। এবং আমরা যখন যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা বলেছে যে সার্বিকভাবে তারা আসলে অনেকটাই স্বস্তিদায়কভাবে ফিরেছে। কিছু অভিযোগ যেমন আছে, তারা অনেকে বলেছে যে তাদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অনেকে এমন অভিযোগ করেছে। তবে ভিন্ন চিত্রও আছে, অনেকে আবার বলেছে যে যারা অনলাইনে টিকিট কাটতে পেরেছে এবং সারা বছর যে দামে আসলে আসে তারা ঢাকাতে ফিরতি পথে, সেরকম দামই আসলে তাদের কাছে রাখা হয়েছে টিকিটের মূল্য। এছাড়া যদি বলি যে অনেকে আবার অভিযোগ করেছে যে তারা যানজটের কারণে তাদের যে নির্ধারিত সময়ে ফেরার কথা ছিল, অনেকের 8 ঘন্টায় ফেরার কথা ছিল, সেক্ষেত্রে অনেকে 10 ঘন্টায় ফিরেছে বা 11 ঘন্টায় ফিরেছে। তারা বলেছে রাস্তায় যেহেতু যানজট ছিল, বিশেষ করে যমুনা সেতুর প্রবেশ মুখে কিছুটা যানজট ছিল বলে তাদের অভিযোগ। এবং এছাড়া যদি বলি যে যাত্রীরা যখন বিভিন্ন স্টপেজে এসে নামছে, স্টপেজে এসে নামার পরে তারা যখন সিএনজি বা ছোট ছোট বাহনগুলোকে যখন বেছে নিয়েছে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য, তখন সেক্ষেত্রে তারা আবার কিছু অভিযোগ করেছে যে তাদের কাছে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এমন কিছু অভিযোগ তারা করেছে। এছাড়া যদি সার্বিকভাবে যদি বলি যে এখন পর্যন্ত যাত্রীরা বলেছে যে বেশিরভাগ যাত্রীরা বলেছে যে তারা অনেকটা আসলে নির্বিঘ্নে আসতে পেরেছে ঢাকা পথে এবং যানজট কিছুর অনেকটাই কম ছিল আর কি। তো এই ছিল রাজধানী গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ অদিতি। ধন্যবাদ শাহরিয়ার, আপনার কাছ থেকে আমরা সড়ক পথে যাত্রার খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এতক্ষণ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে 3 নম্বর, 4 নম্বর ও 7 নম্বর ঘাট যাত্রী ও যানবাহনে পূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি ফেরি ঘাটে দূরপাল্লার বাসগুলো আসার পর বাস থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে ফেরিতে উঠছেন। একই চিত্র লঞ্চ ঘাটেও, মুহূর্তেই যাত্রীতে ভরে যাচ্ছে লঞ্চগুলো। অনেক লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করতে দেখা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, এবছর ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা করছে মানুষ। আর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি ও 20টি লঞ্চ পারাপার করছে। কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে কক্সবাজার পৌরসভার নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা দাবি নিয়ে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুরের বেশিরভাগ মানুষের অভিযোগ, চাঁদার দাবিতে ডেকে নিয়ে জোবায়ের হোসেন রাকিব নামে 22 বছর বয়সী এক যুবককে হত্যা করা হয়।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে রাকিবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত তার ছোট ভাই রিমন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। আমার বাগিনার আমি দূরত্ব নিয়েছি, আমার বাগিনার মারি গেছে। তো এই দেশে আর কি বিচার হবে? কিছুদিন আগে ওরা চাঁদা চাইছে, বিপুল পরিমাণে টাকা চাইছে রাকিবদের পরিবার থেকে আর কি। ওরা দিতে অস্বীকার করছে। ওইটা নিয়ে মানে রাকিবদের কি হামলাটা হয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার লোকজনের অভিযোগ, রোববার দুপুরে 50 থেকে 60 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ খানপুর এলাকার কয়েকটি বাড়িতে হামলা করে। রাকিব হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 15টি বসতঘরে আগুন, ভাঙচুর এবং লুটপাট করে। 30-40 মণ ধান আলপাই ব্যাগ জ্বলিয়ে গেছে। এদের লোকজন আসিয়ে যারা মারা গেছে, এদের মানুষজন আসিয়ে মনে করেন এই ভাঙচুর অগ্নি হামলা করছে আর কি। এদিকে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে রাকিবের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করেন। তারা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এখন আমরা তারেক জিয়ার কাছে আমার বায়ুতের হত্যার বিচার আমরা চাই। রাকিবের মার আত্মনাদ মানুষের সহ্য হচ্ছে না। রাকিবের সুস্থ বিচার চাই এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চাই আসামি গ্রেপ্তার এবং আসামির সর্বোচ্চ বিচার। আমরা সেই আশ্বাস প্রদান করেছি। অতি সত্বর আমরা আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ঘটনার পর থেকে নিহতের পরিবারের দাবি বিচার, ক্ষতিগ্রস্তদের দাবি নিরাপত্তা, আর এলাকার লোকজনের দাবি দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি। আল ইমরান, ৭১। বিমানবন্দরে পাখি দমনে গুলি থাকলে পিস্তল নেই, আবার পিস্তল থাকলে নেই শুটার। ফলে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে বিমান চলাচল। এবার এ থেকে বের হতে উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার, যার নেতৃত্বে থাকবেন খোদ বিমানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। 2025 সালের 26 জুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে বিপত্তি ঘটে মাঝ আকাশে। পাখির সঙ্গে আঘাত লাগে বিমানের পাখার। দ্রুত আবার শাহজালালে ফিরে আসে উড়োজাহাজটি। ঢাকা সহ দেশের সবকটি বিমানবন্দরে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কার ঘটনা নেহায়েত কম নয়। প্রায় সময় এমন দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজ। ঢাকা, চট্টগ্রাম আর সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে। এর মধ্যে ঢাকার বিমানবন্দরে প্রযুক্তি থাকলেও এর ব্যবহার খুব বেশি নেই, আর বাকি দুটিতে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এই সিস্টেমটা বর্তমানে আমাদের পার্শিয়ালি সার্ভিসেবল। তার মানে এটার কয়েকটা কম্পোনেন্ট আছে। এটার ফার্স্ট একটা কম্পোনেন্ট আছে ম্যানুয়াল এবং আপনার হচ্ছে অটোমেটিক। অটোমেটিক যে কম্পোনেন্টটা আছে লাইক গ্যাস ক্যানন, মানে কিছুক্ষণ পরপর এটা একটা সাউন্ড তৈরি করে। তারপর আবার আরেকটা আছে হচ্ছে অ্যাকাউস্টিক, যেটা আপনার বিভিন্ন ধরনের পাখির শব্দ তৈরি করে তাড়ানোর জন্য। আর যেটা গ্যাস ক্যানন বললাম, অনেকক্ষণ পরপর একটা জোরে একটা শব্দ হয়, যেটা পাখি বা পশু পাখিগুলি ভয় পায় আর কি। যশোর, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার থেকে চলাচল করে অভ্যন্তরীণ রুটের বিমান। এসবের কয়েকটিতে পিস্তল থাকলে গুলি নেই, গুলি থাকলে বার্ড শুটার নেই। এমন অবস্থায় বিমান চলাচল করছে। বার্ড স্ট্রাইক নিয়ে গবেষণা করিয়েছে বেবিচক, যেখানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুপারিশ করা হয়েছে। তা বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি কমিটি। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে একটা কমিটি করা হয়েছে। এখানে আপনার সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমার অন্য যারা স্টেক হোল্ডার আছেন, পুলিশ থেকে শুরু করে আমার বাহিনী যারা আছেন এখানে, সশস্ত্র বাহিনীর থেকে শুরু করে আমাদের সিভিল এভিয়েশন, অনেকগুলি এন্টিটি, অন্য কিছু মন্ত্রণালয় মিলিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটির এখন কাজ হচ্ছে যে উপায়গুলি খুঁজে বের করা এবং যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্রপোজালগুলি আছে এগুলি বাস্তবায়ন করা। ভবিষ্যতে দেশের বিমানবন্দরগুলোতে পাখির উপদ্রব শূন্যের কোটায় নিয়ে আসতে চায় বেবিচক। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ১.৫ মাসের মাথায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন করে নির্ধারিত এই বিক্রয় মূল্য কার্যকর হচ্ছে আজ থেকে। রবিবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তবে বাড়েনি ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী এখন প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে এক দফা দাম বাড়ানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে দাম অনেক বেড়ে গেলে দেশেও এই দাম বাড়ানো হয়। এতদিন ওই দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছিল। ময়মনসিংহে এখনও জমে ওঠেনি কোরবানির পশুর চামড়ার হাট। ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীদের অনুপস্থিতিতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। আড়তদারদের অভিযোগ, মৌসুমি ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া মজুত করে রেখেছে। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দাওকান্দা থেকে ৩৭টি কোরবানির পশুর চামড়া নিয়ে রবিবার শম্ভুগঞ্জ হাটে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সিদ্দিক মীর। কিন্তু হাটে ট্যানারি মালিক বা বড় ক্রেতা না আসায় চামড়া বিক্রি করতে পারছেন না। ঈদের দিন ও পরের কয়েকদিন যারা চামড়া সংগ্রহ করেছেন তারাও এখন লোকসানের শঙ্কায়। বিক্রি না হওয়ায় লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার চামড়া। শনিবার নির্ধারিত হাটেও ট্যানারি মালিকদের কেউ না আসায় বেচাকেনা হয়নি। আগামী শনিবারের হাটের দিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। আমার রান্না 37টা চামড়া, অল্প কয়টা চামড়া লিয়েছি আমি কষ্ট করে আমার জীবনটা বাঁচবো। ট্যানারি আসায় নির্ভর করে চামড়া কিনছি। স্যারা আসলে আমরা হয়তো কিছু নামাবো, এরা যদি না আসে তো আমরা লস হয়ে যাবে। ওই সরকারের যে রেট দিছে ওই উচিত দাম দিয়া দুদিন নে আমাদের জানডা বাঁচবো। গত বছর আমরা অনেক মার খেয়েছি। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে ট্যানারি মালিকদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। হুজুর যারা আমাদের যায় লবণ দেয় হুজুর, ওনারা তো চামড়ার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। তারা লবণ দেয়, তারা চামড়ার সাথে সাথে লবণ বিক্রি করে দেয় খোলা বাজারে। আমরা আমরা যারা চামড়ার সাথে জড়িত, যদি এই সহযোগিতা আমরা পাই তাহলে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। শম্ভুগঞ্জ হাটের ইজারাদার বলছেন, বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ থেকেও বিপুল পরিমাণ চামড়া এই হাটে আসে। আগামী শনিবারের হাটে লবণযুক্ত লক্ষাধিক চামড়া উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইল, নেত্রকোনা, আপনার এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাটি অঞ্চল, ওইসব সমস্ত চামড়া এই সমজ বাজারে আসে। সমজ বাজার একটা বৃহত্তর বাজার। সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি। তবে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, বাস্তবে সেই দামে চামড়া বেচাকেনা হয়নি। শাকিলা শম্পা, ৭১। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। যত বেশি বাড়বে, যত বেশি হবে, ততই তো ভালো। যত বেশি লাইভ ট্রান্সপারেন্ট থাকা যায় ততই ভালো। আমরা এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। আমার মনে হয় যে এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল এই পরিবেশে, কারণ এটা সম্পূর্ণই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ব্যস্ত আছেন। আমি আপনাদের এই উদ্বেগ আমি ওনাকে পৌঁছে দেব। এই তথ্যটাও আমি জানাবো, আমি জেনে রাখলাম এবং এই তথ্যটাও আমি জানাবো। সচিবালয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন তথ্যমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পটুয়াখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বরিশাল বিভাগের মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে এই জেলা। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। রোগীর চাপে হিমশিম হাসপাতালগুলো। তবে সীমিত জনবল ও বাজেটের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর হাসপাতালের শিশু ওয়ার্ড আর আইসোলেশন ইউনিটে এখন হামের রোগীদের ভিড়। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে পটুয়াখালীতে এখনও হামের সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে। একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালে বেড সংকটের কারণে অনেক সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বিগত 7 দিন ধরে জ্বর, তারপর ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে টাইফয়েড নিউমোনিয়া। শরীরে তো চুলকানি, তারপরে মুখে ঘাও, তারপর চোখ দিয়ে চাইতে পারে না,
গায়ে জামা ছিটকে গেছে। শিশু অনেক ছিল, পরে ওই জায়গা থেকে হামের জন্য এই জায়গায় ট্রান্সফার করা হয়েছে। পরে এখন ঘুরতেছি কোনো জায়গায় নামার বিছানার কোনো ই নেই, যে বিছানা করে থাকবে বাচ্চাদের ট্রিটমেন্ট নেই, ওরকম কোনো সুযোগ সুবিধা পাইতেছি। বমি হয়, তারপরে এই শ্বাসকষ্ট, অনেক শ্বাসের কষ্ট, আর বাইরে যায়, একটু পাতলা পায়খানা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শুরুতে 20 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছিল, পরে রোগীর সংখ্যা বাড়তে থাকায় তার 60 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এরপরও প্রতিদিন ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাম রোগীর ব্যবস্থাপনায় আমাদের বাড়তি কিন্তু কোনো বরাদ্দ নাই। আমাদের 250 শয্যার বিপরীতে আমাদের যে জনবল, আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র সবই কিন্তু আমাদের সেই 250 বেডের বরাদ্দ থেকেই এই হাম আইসোলেশনের জন্য আমরা ব্যবহার করি। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের চাপ এখন পটুয়াখালীতে। আল ইমরান, 71। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা সংবাদ সংযোগের শুরুতেই দেখছিলাম ট্রাইব্যুনালে বিচার কার্যের অগ্রগতি। সেই বিচারের সেই মামলার সবশেষ পাওয়া খবর এটি যে মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ইতিমধ্যেই আদালত। মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, অর্থাৎ যেমনটি প্রত্যাশা করা হচ্ছিল যে দ্রুত এই মামলার বিচার সম্পন্ন হবে, আমরা তেমনটি লক্ষণ দেখা যাচ্ছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ আজ শুরু হলো। এই মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে। আমরা যেমনটি জানি, এরই মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে এজলাসে তোলা হয়েছে। এর আগে গত 24 মে ঢাকার মহানগরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন শুনানির এই দিনটি ঠিক করেন। শুনানিতে মামলায় গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হলো। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ, যেটি মঙ্গলবারে শুরু হবে, সেই সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় দেয়া হবে বলে সংবাদে জানানো হয়েছে। রামিসা হত্যা মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মঙ্গলবার থেকে যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয়, তাহলে এটি এখন বিবেচ্য বিষয় যে এই 18 জনের সাক্ষ্য কদিন ধরে নেওয়া হয় এবং কোনো ধরনের কালক্ষেপণ সেখানে হয় কিনা এটি দেখার বিষয়। 15 জুন পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি ছিল, তবে এই ট্রাইব্যুনালের যেই ট্রাইব্যুনালে এই বিচারটি হচ্ছে, অর্থাৎ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি বাতিল করেছে এর আগে সরকার, এবং ঈদের ছুটির আগেই এই ঘোষণা কিন্তু হয়েছিল। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার ঘটনা যখন সামনে বেরিয়ে আসে, তখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। শিশু ধর্ষণ ও হত্যার বিচার শুধু রামিসা নয়, দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার বিচার প্রত্যাশা করে মানুষ নানান দাবি দাওয়া তুলে ধরে। নানা ধরনের কর্মসূচি তখন আমরা হতে দেখেছি, এবং তারই প্রেক্ষিতে সরকারকে এই মামলার ক্ষেত্রে আমরা কঠোর হতেও দেখেছি। দ্রুত এই মামলার বিচার করা হবে, নিষ্পত্তি করা হবে, এমন একটি প্রতিশ্রুতি কিন্তু আমরা সরকারের উচ্চ মহল থেকে পেয়েছি। আর তারই ধারাবাহিকতায় আমরা যেমনটি আজকে দেখতে পাচ্ছি, আজ এই মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়েছে। সেই শুনানিতে মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী মামুন হোসাইন আছেন, তার সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জেনে নেব। মামুন, যেমনটি আমরা জানাচ্ছিলাম যে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত এবং মঙ্গলবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কি পরিমাণ সময় লাগবে এই 18 জনের সাক্ষ্য গ্রহণের পর রায় প্রদান করতে? কি বলছে আদালত?
অদিতি, আগামীকাল থেকেই কিন্তু রামিসা হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শুরু হবে। 10:30টার দিকে কিন্তু যে রামিসা হত্যা মামলার যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে ওঠানো হয়, তারপরে অভিযোগ শোনার পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালতে। এই মুহূর্তে আইনজীবী রয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী, তার সাথে আমরা যুক্ত হতে চাই। আচ্ছা, কতদিন লাগতে পারে? আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য এই বিচারে একটা রায় হয় এবং জনগণের কাঙ্ক্ষিত যেন একটা রেজাল্ট আসে, রায় হয়, সেটাই আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বল্প সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ করে আর্গুমেন্ট করে এটাকে রায় প্রচার করার। উনি যেমনটি বলছিলেন, থ্যাংক ইউ আপনাকে, উনি যেমনটি বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে রামিসা হত্যা মামলার যে রায় সেটা কিন্তু দ্রুত সাক্ষ্য গ্রহণের পর সেটি কিন্তু শেষ করে দেওয়া হবে। আপনাকে ক্যামেরার ফ্রেমে আমি দেখাতে চাই যে এই মামলার যে 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু এজলাস থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে দেখা যায় এখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে বের করা হচ্ছে। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে, যে অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে ক্লাস থেকে বের করা হচ্ছে। অদিতি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর আগে 19 মে রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী রামিসা নামের এক শিশুকে ধর্ষণের পর যে হত্যা করা হয়, তারপরে কিন্তু পরের দিন কিন্তু তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয় এবং গত 24 মে কিন্তু মহানগর শিশু সহিংসতা দমন দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু এই মামলার অভিযোগটি নেওয়া হয়। তারপরে কিন্তু আজকে একজন কিন্তু মামলার শুনানি সেটি কিন্তু আজকে হয়। অভিযোগ আসামি রাষ্ট্রপক্ষের শুনানির পরে কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। আগামীকাল থেকে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এরপরে খুব দ্রুতই আইনজীবী যেমনটি আমাদেরকে বলছিলেন, এরপরে খুব 1 কার্য দিবসের মধ্যেই কিন্তু এই বিচার শেষ করার কথা তারা বলেছেন। তো এই মুহূর্তে 2 আসামিকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মামুন, আপনি আছেন ট্রাইব্যুনালে এবং যেমনটি আমরা আপনার মাধ্যমে জানছিলাম, আইনজীবীর বক্তব্য আমরা শুনছিলাম, তিনি আশা প্রকাশ করেছেন যে 7 দিন অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা হয়তো সম্ভব হবে, সেরকম চেষ্টা তাদের রয়েছে। আমরা সবশেষ খবরে যেটি জেনেছি যে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানছিলাম, আপনি আছেন সেখানে, নতুন কোনো তথ্য যোগ হলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী মামুন হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন ট্রাইব্যুনাল থেকে। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস খালের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোহার সেতুটি ভেঙে পড়েছে। রবিবার বিকালে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় সেতুর ওপর থাকা পথচারী ইব্রাহিম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, ফলে সেতুর ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এরপরও 2 গ্রামের মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করতেন। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেতুর বিভিন্ন অংশে রশি বেঁধে কোনো মতে চলাচলের ব্যবস্থা করেছিলেন। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, সেতুটি তাদের দপ্তরের নয়। রাজধানী ঢাকা সহ দেশের মোট 11টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা আপাতত কমার সম্ভাবনা নেই। এতে করে দেশ জুড়ে গরম আরও বাড়তে পারে। তবে এমন অবস্থার মধ্যেই চলতি সপ্তাহে দেশের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, জানাচ্ছে আবহাওয়া অফিস। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলা সহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।